বসা থেকে উঠে দাঁড়ালো শেহজাদ, গুটি গুটি পায়ে এগিয়ে এলো, সাহস করে আহসান সাহেবের সামনে দাঁড়ালো। বিরক্ত হলেন তিনি, সময় বিলম্ব করায় জাস্ট বিরক্ত লাগছে শেহজাদকে। চোখ সরিয়ে নিলেন তিনি। শেহজাদ নিজেই আহসান সাহেবের বুক থেকে মিঠিকে সরিয়ে আনতেই দেখল মিঠি কাঁদছে, চোখগুলো ফুলে লাল। ইস, এইটুকুন সময়ের মধ্যে চোখ মুখের কি হাল করে ফেলেছে মেয়েটা। আহসান সাহেবের সাদা শার্টের বুকের দিকটা চোখের জলে ভেসে জবজবে হয়ে গিয়েছে। ধক করে উঠল শেহজাদের বুকটা। শেহজাদ বুঝতে পারল মিঠিকে প্রেশার ক্রিয়েট করছে ডিভোর্সের জন্য। নিজ থেকে মিঠি ডিভোর্স চায় না, চাইলে প্রথম দিনেই চাইতো। মিঠি আবার লুকোচুরি ভনিতা করতে পছন্দ করে না, যা বলে স্ট্রেট বলে দেয়। অন্তত খুব বেশি দিন তাদের একসাথে থাকা না হলেও এইটুকুন সময়ের মধ্যে মিঠিকে শেহজাদ বুঝতে পারে। শেহজাদের সেই বুদ্ধিটুকু আছে, তবুও শেহজাদের অস্থির মন মানল না। কম্পিত হাতে চিবুক তুলে মলিন কণ্ঠে জিজ্ঞেস করল, মিঠি, তুমি কি ডিভোর্স চাও? শেহজাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল মিঠি। কোনো প্রতি উত্তর করতে পারল না। কান্নার বেগ বাড়ল। তার জন্মদাত্রী মায়ের মৃত্যুর পর তার মামা মামি তাকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করেছে। বাবার সকল আদর যত্ন স্নেহ ভালোবাসা সব মামা মামির কাছ থেকেই পেয়েছে। কেবলমাত্র মামার জন্যই আজ তার অস্তিত্ব টিকে আছে এই পৃথিবীতে, নয়তো কবেই বিলীন হয়ে যেত। এছাড়াও শেহজাদের সাথে না হয় তার এক সপ্তাহের সংসার। মানুষটার জন্য মনের গহীন থেকে প্রেম ভালোবাসার উদ্রেক না হলেও মায়া সৃষ্টি হয়েছে। মনের একাংশে একটা সফট কর্নার তৈরি হয়েছে। শেহজাদের প্রতি ভীষণ মায়া হয় মিঠির। এই শহরে মানুষটার কেউই নেই। বড় আশা নিয়ে মানুষটা তার সাথে থাকতে চায়, একটা সংসারের স্বপ্ন দেখে। এখন কার জন্য কাকে নিরাশ করবে মিঠির ছোট্ট মস্তিষ্ক খুঁজে পাচ্ছে না। মামা সিদ্ধান্তকে সায় দিলে শেহজাদ কষ্ট পাবে, শেহজাদকে সায় দিলে মামা কষ্ট পাবে। কোনো ডিসিশন নিতে পারছে না সে। দুজনের জন্যই মায়া হচ্ছে। নীরবে অঝরে কাঁদতে লাগলো মিঠি। এক পর্যায়ে হিসকি উঠল শেহজাদকে দেখে। শেহজাদ দেখল সুশ্রী মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। মনের মধ্যে অগাধ সাহস জোগালো শেহজাদ। হঠাৎ বলে উঠল, মিঠিকে ডিভোর্স দিতে পারবো না আঙ্কেল, দুঃখিত। কি বললে? আমি মিঠিকে ডিভোর্স দিব না। কেন? মিঠি চায় না এবং আমিও চাই না, অর্থাৎ আমরা কেউই ডিভোর্স চাই না। ও তোমায় বলেছে? আমায় বলেনি, কিন্তু ও কি আপনাকে ডিভোর্স চাওয়ার কথা বলেছে? ও কেন বলবে? হ্যাঁ, ওর ডিভোর্স চায় না। ওর উপর প্রেশার ক্রিয়েট করবেন না আঙ্কেল। ভীষণ রেগে গেলেন আহসান সাহেব। মোশাররফ সাহেব কিছু বলতে পারছেন না। তিনিও চান ডিভোর্স হয়ে যাক। এরা একজন আরেকজনের জন্য উপযুক্ত নয়। বিয়ের সপ্তাহখানেক না হতেই তুমি কর্তৃত্ব দেখাচ্ছ? মিঠি আমার স্ত্রী, ওর উপর কর্তৃত্ব দেখানোর রাইট আমার আছে। কোন অ্যাবিলিটি আছে তোমার? বড় বড় কথা বলছো যে। কোনো অ্যাবিলিটি নেই আমার। বড় কথাও বলছি না, জাস্ট সত্যিটা বলেছি। আর আমার সকল সমস্যা জেনে শুনেই মিঠি আমাকে মেনে নিয়েছে, আমার সাথে থাকতে চাই, এটাই অনেক। হোয়াট? মিঠি মেনেছে মানে? বিশ্বাস না হলে মিঠিকে জিজ্ঞেস করতে পারেন। ও যা বলেছে এইসব কি সত্যি? দুফোঁটা অশ্রু ফেলে চোখ বন্ধ করে মাথা নাড়ালো মিঠি। সব সত্যি সব। কেন জানি আকস্মিক ভীষণ অভিমান হলো আহসান সাহেবের। যার ভালোর জন্য এত দূর থেকে উড়ে এলেন, যার জন্য এত স্যাক্রিফাইস, যার জন্য এত লড়াই, এত দুশ্চিন্তা, আর সেই কিনা আগেই নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিল, তাও কিনা একটা ভুল মানুষের সঙ্গে।
যে মানুষটার কোনো যোগ্যতাই নেই তার স্বামী হওয়ার। মানতে পারলেন না আহসান সাহেব, তপ্তশ্বাস ফেললেন, মিঠিকে ছেড়ে উঠে দাঁড়ালেন। বেশ, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তোমার জীবনের ভালো মন্দের সিদ্ধান্ত এখন তুমি নিজেই নিতে পারো। এখানে আমি বলার কে? ওকে ফাইন, দ্যাটস ওকে, আসছি, ভালো থেকো, শুভকামনা। আর দাঁড়ালেন না আহসান সাহেব, সবাইকে হতভম্ব করে দিয়ে গট গট আওয়াজ তুলে বেরিয়ে যেতে নেয়। হঠাৎ দাঁড়ালেন, পিছু ফিরে মিঠিকে বললেন, তোমায় একটা কথা বলতে চাই। মামার সামনে এসে দাঁড়ালো মিঠি, অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি। সম্পর্কের সমীকরণ ঠিক কখন কোথায় গিয়ে দাঁড় করাবে তা কারোর জানা নেই। নিজের একটা অস্তিত্ব তৈরি করা উচিত। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও নিজের কাজ কখনো কোনো দিন নিজেকে ছেড়ে যাবে না। এটা পরিচয়, যে একটা পরিচয়, যে পরিচয়টা একজন নারীকে শক্তি দেবে, লড়াই করার অনেকখানি সাহস দেবে। আমি চাই তুমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা অস্তিত্ব তৈরি করবে। ভালো থেকো, আসছি। আচমকা মামাকে জাপটে ধরল। মিঠিকে ছাড়িয়ে বেরিয়ে গেলেন এবং লিফটে উঠে গেলেন। দৌড়ে মামার পেছনে গেল, দেখল লিফট নেমে গিয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মিঠি। আহসান সাহেব গাড়িতে উঠতে নেয়। মামাকে দেখে হাঁপাতে হাঁপাতে দৌড়ে গিয়ে পেছন থেকে দুহাতে জাপটে ধরল। অনুনয় বিনয় করে অসহায় কণ্ঠে বলতে লাগলো, মামা যেও না প্লিজ, মামা শোনো, মামা প্লিজ একটু শোনো। নিজেকে ছাড়িয়ে গাড়িতে উঠে গেলেন আহসান সাহেব। অভিমানে টইটুম্বুর হয়ে মন আকাশে মেঘ জমেছে একগাদা। আদেও কবে কখন এই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে তার ইয়ত্তা নেই। গাড়িতে উঠে বসলেন। দৌড়ে এলো মিঠি, গাড়ির কাঁচ তুলে দিলেন। কাচের বাইরে থেকে অনেকবার ডাকলো মামাকে, কিন্তু কান দিলেন না তিনি, তাকালেনও না। সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে রইলেন। গাড়ি চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওনার গাল বেয়ে। পেছন থেকে হাউমাউ করে কেঁদে উঠল মিঠি। মামাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে, খুবই। অনবরত চোখের জল গড়িয়ে পড়তে লাগলো দুগাল বেয়ে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল মামার যাওয়ার পানে। কবে মলিন হবে এই অভিমান। মোশাররফ সাহেব বেরিয়ে গেলেন। বাসায় ফিরতেই মনিরা খাতুন বকাবকি শুরু করলেন। মিঠির বাসায় থাকা পছন্দ করেন না তিনি, কিন্তু মিঠি প্রাপ্তবয়স্ক মেয়ে, তাকে এত বড় বাসায় একা রাখা যায় না। সুন্দরী মেয়ে, এছাড়াও গায়ে গতরেও বেশ অনেক বড় দেখা যায়। তাই ভয় হয় মেয়েটাকে নিয়ে কে কোন সময় সুযোগ বুঝে একা বাসায় মেয়েটার সর্বনাশ করে ফেলে সেই ভয়ে। মূলত দায়িত্ববোধ থেকেই রাতের বেলা গিয়ে থাকেন। মিঠি এখানে আসলেও সহ্য করতে পারেন না তিনি। দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ সাহেব। দোটানায় আছেন তিনি, কোথাও শান্তি নেই। মনিরা খাতুনকে বিয়ে করার পর থেকে জীবন থেকে শান্তি নামক শব্দটি পালিয়ে গেছে। নীরব হয়ে বেডের এক কোণায় মাথা চেপে বসে রইলেন। অনেকক্ষণ যাবৎ সহ্য করলেন মনিরা খাতুনের বকাবকি। শেষে শান্ত গলায় ডাকলেন, মনিরা শোনো। বকতে বকতে এগিয়ে এলেন তিনি। ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলেন, কেন ডেকেছ? মনিরা খাতুনের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আমার মুখ দেখার জন্য ডেকেছ নাকি? দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ সাহেব। আচমকা একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, ঠিক জানেন না এর ভবিষ্যৎ কোথায়। নিজেকে ধাতস্থ করলেন। কি হলো, কিছু বলছো না? ঠান্ডা মাথায় আচমকা মনিরা খাতুনের মুখের উপর 3 তালাক বলে দিলেন মোশাররফ সাহেব। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তিনি। ব্যাপারটা বোধগম্য হতে আচমকা চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে লুটিয়ে পড়লেন ফ্লোরে। মনের দুঃখে বেরিয়ে গেলেন মোশাররফ সাহেব। আজ থেকে মনিরা খাতুন ও মুক্তি। উনিও এই বেড়াজাল থেকে মুক্ত। এছাড়াও আজকের পর এই বাড়িতে তিনি আর পা রাখবেন না বলে শপথ করেন। এই
অপশন ছাড়া ওনার কাছে আর কোনো উপায় ছিল না। বাসা থেকে বেরিয়ে শেহজাদকে ফোন করলেন। রিসিভ হতেই বললেন, তোমার সব ত্রুটি বিচ্যুতির কথা জেনে শুনে যেহেতু আমার মেয়ে তোমাকে মেনে নিয়েছে, তাহলে আমার আর কিছু বলার নেই। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে তুমি দেখে শুনে খেয়াল রাখবে। ওর দায়িত্ব আপাতত তোমাকে দিলাম। সামনে ওর পরীক্ষা, আপাতত তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো বাসা নেওয়ারও প্রয়োজন নেই। মিঠির কাছেই থাকো এবং তার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া অবধি এখানেই থাকো। পরেরটা পরে ভাবা যাবে, আগে মিঠির পরীক্ষা সম্পন্ন হোক, তারপর কিছু একটা ভেবো। আর কোনো মতেই মিঠিকে একা ছেড়ো না। ছোট এবং জেদি মানুষ, রাগ উঠলে ভুলভাল কাজ করে ফেলবে, তাই সাবধানে থেকো, সাবধানে রেখো, রাখছি। শেহজাদকে কিছু বলতে না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেন। তবে নীরবে সায় দিল শেহজাদ। মিঠিকে খেয়াল তো সে অবশ্যই রাখবে, তবে একটা বিষয় মানতে পারল না। মিঠির মামার বাসায় থাকতে তার নিজেকে খুব ছোট মনে হবে, কিন্তু মিঠির ভালোর জন্য থাকতে হবে। মিঠির পরীক্ষা শেষ হলে সে ঠিকই একটা ব্যবস্থা করে নিবে। মিঠির সাথে বাসার ব্যাপার নিয়ে কথা বলল শেহজাদ। মিঠি জানালো, সে যদি এখন এই বাসা ছেড়ে চলে যায় তাহলে তার মামা ভীষণ কষ্ট পাবে। মনে মনে ভাববে, বিয়ে না হতেই মামার সব কিছুকে এখন অপ্রয়োজনীয় মনে হচ্ছে। স্বামী এখন সব, এতে তার মামার মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। কিন্তু মিঠি এমনটা চায় না। আর অন্যরাও আগের মতো এই বাসায় আসে না। আর অনন্যাও আগের মতো এই বাসায় আসে না, খুব ব্যস্ততা দেখায়। বলা যায় মিঠি কিছুটা একা হয়ে গেছে, তাই শেহজাদকেই বাধ্য হয়ে থাকতে হবে। পার হয়ে গেল ৩ মাস। ৩০শে জুন থেকে মিঠির এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সব ভুলে মিঠি পড়াশোনায় গভীর মনোযোগ দিয়েছে। যেভাবেই হোক তার প্ল্যান সাকসেসফুল করতে হবেই, সেই দৃঢ় সংকল্প করে মনোবল বাড়িয়ে পড়াশোনায় গভীরভাবে মন দিয়েছে এবং সব টেনশন দূরে রেখে পরীক্ষা দিতে লাগলো। মিঠির পরীক্ষার সময় ছুটি নিয়েছে শেহজাদ। নিজ দায়িত্বে মিঠিকে নিয়ে যায়, পরীক্ষা শেষ হওয়া অবধি বসে থাকে এবং নিয়ে আসে। আজও মিঠির পরীক্ষা কলেজের পাশের একটা ক্যাফেতে বসে রইল শেহজাদ। শেষ ঘন্টা পড়তে ক্যাফে থেকে বেরিয়ে এগিয়ে গেল। সবে হল থেকে পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে একসাথে বের হয়েছে মিঠি। বিদেয় জানিয়ে যার যার গার্ডিয়ানের সাথে তারা চলে গেল। শেহজাদকে দেখতে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো মিঠি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। চলো, সায় দিল মিঠি। নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে? অতটাও না। রেস্তোরাঁ থেকে লাঞ্চ করে একসাথে বাসায় যাই চলো। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর দুজনের রেস্তোরাঁ থেকে লাঞ্চ করে বেরুলো। আজ রিকশায় চড়বো একটু। ওকে। ড্রাইভারকে চলে যেতে বলো। একটা রিকশা নিয়ে নিল শেহজাদ। দুজনে রিকশায় করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। হঠাৎ দূর থেকে কেউ একজনের দৃষ্টি আটকে গেল ওদের উপর। ওরা লক্ষ্য করলো না এত কিছু। মানুষটি ওদের ফলো করতে শুরু করলো। ঘোরাঘুরি শেষে ওরা বাসায় ফিরে গেল। কিছুক্ষণ রেস্ট করে মিঠি শাওয়ার নিল। মিঠি বেরোতেই শেহজাদ ঢুকলো শাওয়ার নিতে। আগন্তুক মিঠির বাড়ির সামনে এসে থামে। উপরের দিকে এক পলক তাকালো। একটা বহুতল ভবন, ঠিক ২০ কি ২১ তলা ভবন। দুটি বাড়ি সম্মিলিত একটি বাড়ি করা হয়েছে। নিঃসন্দেহে এটা টুইন টাওয়ার। বাড়ির ভেতরে ঢুকে মিঠির কথা জিজ্ঞেস করতে কেয়ারটেকার থেকে যতটুকু জানতে পারল ৭ তলায় মিঠির ফ্ল্যাট। লিফটের 6 ফ্লোরের বাটন চেপে অপেক্ষা করে। মিঠির ফ্ল্যাটের সামনে আসতেই লিফট থেকে বেরিয়ে এসে ডোরের সামনে দাঁড়ায়। সর্বপ্রথম চোখ পড়ল
দেওয়ালের সাথে লাগিয়ে রাখা একটি নেম প্লেটের মধ্যে। সেখানে খুব সুন্দর করে লেখা মিঠি পরীর রাজ্য। গাল বাঁকালো শবনম, চতুর্দিকে অস্থির দৃষ্টি বোলালো। ভীষণ সুন্দর করে সাজানো এই বাড়িটির বাহির ভিতর দেখে বোঝাই যায় কয়েক কোটি টাকার এক একটা ফ্ল্যাট। এক এক ফ্লোরে দুপাশে দুটো করে বাসা। ফ্ল্যাটের সামনে করা ফ্ল্যাটের সামনে লন করা দোলনা আছে। নানান রকমের লতানো সব হাবিজাবি আউটডোর এবং ইনডোর প্লান্টে ভরা। ভাবতে লাগলো ফ্ল্যাটের বাইরেই এত সুন্দর, না জানি ভেতরে কত সুন্দর। এইসব ভাবতে ভাবতে কলিং বেলে সুইচে চাপ দেয়। মিঠি তখন মাথায় চুলগুলো মোছার মন দিল। কলিং বেলের শব্দ হতেই চুলে টাওয়াল পেঁচিয়ে নেয়। লুকিং গ্লাস দিয়ে দেখলো শাড়ি পরিহিত একজন মহিলা দাঁড়িয়ে আছে। বিস্ময় বিমূঢ় হয় মিঠি। ডোর খুলতেই শুনতে পায়, তুমি মিঠি শিওর? হ্যাঁ, তুমি শবনম রাইট? আমাদের ফোনে কথা হয়েছিল। হ্যাঁ মনে আছে। নাইস টু মিট ইউ। মৃদু হাসলো শবনম। তবে শবনমকে দেখে চমকালেও স্থির রইল মিঠি। মিঠিকে দেখতেই তাকিয়ে রইল শবনম। এমনিতেই মারাত্মক সুন্দর, তার উপরে গোসল করে আসায় আরও স্নিগ্ধ সতেজ ফুরফুরে লাগছে মিঠিকে। সুন্দর মায়াবী মুখটাই বিন্দু বিন্দু পানির ফোঁটা ছড়িয়ে আছে। কানের পাশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যেন সাত সকালের ফুটন্ত টকটকে তাজা গোলাপের উপর শিশির বিন্দু পড়ে আছে। আবার সাত সকালে বিলের জলে উকি দেওয়া সদ্য ফোটা শালুক ফুলের মতো স্নিগ্ধ লাগছে। শিশুদের মতো কি সুন্দর নরম কোমল ত্বক। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না শবনম। চোখ ঝলসে এলো, যেন সদ্য আসমান থেকে নেমে আসা আস্ত এক ফুটন্ত পরী। স্বভাবগত মৃদু হাসলো। শেহজাদ আছে? হ্যাঁ। কোথায় ও? লাজুক হাসলো মিঠি। শাওয়ারে গেছে একটু আগে। নিউ কাপল বোঝই তো। শবনমের কেমন যেন লেগে উঠল। শেহজাদ তার ছিল এখন মিঠির। শেহজাদকে সেই সন্তান না দিতে পারার অপরাধে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এখন কেন যেন মানতে পারছে না মিঠির সাথে। ভীষণ কষ্ট হচ্ছে। দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। ভাবল, বাবারে, এই ভর দুপুরেও সুন্দরী বউয়ের সাথে রোমান্স। শবনমকে অন্যমনস্ক হতে দেখে বাঁকা হাসল মিঠি। ভেতরে আসো শবনম। দাঁড়িয়ে কেন? আমি তোমার বয়সে অনেক বড়। জানি, তুমি আমার 10-11 বছরের বড় মেবি। জানতে? হ্যাঁ, শেহজাদ বলেছিল নিশ্চয়ই। ঠিক ধরলে। ভেতরে ঢুকলো শবনম। আচমকা তার সারা শরীর জুড়িয়ে গেল। না, এসির শীতলতায় নয়, বাসার সৌন্দর্য দেখে। লিভিং স্পেস দেখতেই বোঝা যাচ্ছে দুনিয়ার ভীষণ নামিদামি আসবাবপত্রে সাজানো গোছানো। হতেই পারে ইম্পোর্টেড ফার্নিচার। ছোট বড় শ্বেত পাথরের স্ট্যাচু এবং স্কুল কলেজের নানান রকমের পদক দিয়ে সাজানো শোকেস কর্নারগুলো। ওয়েল ডেকোরেটেড ডাইনিং রুম থেকে ভেতরে যাওয়ার দরজা অবধি নানা রকমের স্টোনের ঝুল মালা দিয়ে সাজানো। শবনম ভেবে পায় না কিভাবে শেহজাদের মতো কালো ডিভোর্সি সন্তান জন্মদানে অক্ষম একটা পুরুষ এত সুন্দর বিত্তবান ফ্যামিলির মেয়েকে বিয়ে করলো। সুন্দর মানে এত সুন্দর? ছবির চেয়েও বাস্তবে বেশি সুন্দর। তার থেকেও সুন্দর। মিঠিকে দেখতেই ভীষণ জেলাস ফিল হলো। কল্পনাও করেনি তার চেয়েও এত সুন্দর বউ পাবে শেহজাদ। দীর্ঘশ্বাস ফেলল। সব কপাল। এই 3 মাসে খবর নিয়ে শবনম যতটুকু জানতে পারল তা হলো, তারা যে বাসায় ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার একমাত্র মেয়ে মিঠি। আর মালিকানা সূত্রে সেই বাড়িটাও মিঠির মায়ের হলেও কিছুদিন পর মিঠি
হবে সেই বাড়ির একমাত্র মালকিন। আর সেই মেয়ে এত বড় বাড়ি রেখে এখানে এক বিলাসবহুল ফ্ল্যাট সাজিয়ে বসবাস করছে। বসো, তোমার জন্য চা কফি করতে বলি, আমরা দুজন বাইরে থেকে লাঞ্চ করে এসেছি। খুব ইচ্ছা হলো শবনমের সুন্দরী বউকে নিয়ে এখন রেস্টুরেন্টেও লাঞ্চ করে। এমন নয় যে তার সাথে করেনি, অনেক করেছে, কিন্তু তাকে ছাড়া অন্য কারোর সাথে করতে শবনমের ভীষণ ঈর্ষা জাগে। খালা, কফি দিয়ে যাও তো, গেস্ট এসেছে। দিতেছি। তো বলো কি মনে করে, আর আমার বাসায় খোঁজ পেয়েছো কিভাবে? রিকশায় দেখলাম দুজনকে। ওহ, তার মানে তুমি ফলো করছিলে আমাদেরকে? না, তা কেন করব। বাই দ্য ওয়ে, সাংসারিক জীবনে কেমন চলছে তোমার? ভালো। হ্যালো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আমার গল্পগুলো শুনছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে প্লিজ। শাওয়ার নিয়ে কোমর অবধি টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো শেহজাদ। রুমে মিঠিকে না দেখে আচমকা বলে উঠল, আজ শাড়ি পরতে পারতে সুনেত্রা। চমকে উঠল শবনম, হেসে উঠল মিঠি। বাসায় বেশিরভাগ সুনেত্রা বলেই ডাকে শেহজাদ, বলা যায় অভ্যাসে পরিণত হয়েছে নামটা। মিঠিও নির্লিপ্তে সায় দেয়। আর যাই হোক, মানুষটার দেওয়া নামটা তার খুবই পছন্দের। পরে পড়ব, দেখে যান কে এসেছে, চেঁচিয়ে বলল মিঠি। এই অসময়ে আবার কে এলো বোধগম্য হলো না শেহজাদের। এখন তো অন্যরাও তেমন একটা অনন্যাও তেমন একটা আসে না, ব্যস্ত তা দেখায়। কৌতূহলবশত এগিয়ে এলো শেহজাদ। পর্দার আড়াল থেকে উকি দিতে চক্ষু চড়ক গাছ। মানে শাবনম এসেছে? কিন্তু কেন? ঘাবড়ে গেল শেহজাদ। কথায় আছে না, মানুষ অধিক কষ্ট পাওয়ার পর যখন সুখের দেশা খুঁজে বেড়ায়, ঠিক তখনই মানসিক যন্ত্রণার সামনে এসে দাঁড়ায়। ঠিক এখন কাহিনী তেমন। এই শবনম আবার কেন এলো ভেবে পেল না শেহজাদ। আচমকা তার কেমন যেন লেগে উঠল, দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো। এতদিন তো সব ভালোই চলছিল, সব ভুলে তারা দুজন নতুন করে সব শুরু করেছিল। দুজনেই বলা যায় সংসার জীবনে খুব সুখী। ইতিমধ্যে এরপর আর কোনো ঝামেলাও হয়নি তাদের মধ্যে। কিন্তু এই সুখে বোধ হয় গ্রহণ লাগবে এবার। এই শবনম আবার কোন কুমতলব নিয়ে এসেছে কে জানে, আর কেনই বা এসেছে, তাও আবার এতদিন পরে। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। ভালো কিছু এর দ্বারা অসম্ভব। মাথার মধ্যে জট পাকাতে লাগলো চিন্তা ভাবনাগুলো। অস্থির হয়ে উঠল শেহজাদের মন। দেখে ফেলল শবনম, তাকিয়ে রইল শেহজাদের দিকে। মিঠি হেসে উঠল। নিউ গেস্ট এসেছে শেহজাদ, জামাকাপড় পরে আসো, জমিয়ে গল্প করব তিনজনে। সারা শরীরে তীব্র গতিতে কম্পন ছড়িয়ে পড়ল শেহজাদের। মিঠি খুব স্বাভাবিক হয়ে কথা বলছে। এখন পরীক্ষাও চলছে শবনমের জন্য, না জানি কি হয়। এখন শবনমের সামনে স্বাভাবিক দেখাচ্ছে, পরে কি হবে ভেবে কুলকিনারা পেল না শেহজাদ। এছাড়াও খারাপ রেজাল্ট করলে মিঠির চাইতে সবচেয়ে বেশি কষ্ট পাবে সে। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এই পড়াশোনা নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে মিঠি। দ্বিধাগ্রস্ত হয়ে রুমে ফিরে যায় শেহজাদ। দ্রুত জামাকাপড় পরায় মনোযোগ দিলেও কান এদিকে। দুজনের কথা শোনায় মন দিল। বুকের ভেতর থাকা 2.5 ইঞ্চির হৃৎপিণ্ডটা ধরফর করে সমানে লাফাচ্ছে, যেন এক্ষুনি লাফিয়ে বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। উৎসুক হলো শবনম। সুনেত্রা কে? যত দূর জানি তোমার নাম মিঠি। সুনেত্রা বলে কাকে ডাকলো শেহজাদ? কৌতূহলী হয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করলো শবনম। লাজুক হাসলো মিঠি। কাকে আর আমাকে? মানে শেহজাদ ভালোবেসে সুনেত্রা ডাকে। সুনেত্রা? হ্যাঁ, শেহজাদের ভালোবেসে দেওয়া নাম সুনেত্রা, অর্থাৎ শেহজাদের সুনেত্রা। ভীষণ হিংসে হলো শবনমের। বাহ, খুব ভালো তো, ভালোবাসার নামও দিয়ে দিয়েছে, তাও আবার এত তাড়াতাড়ি। সহ্য হলো না শবনমের।
হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো অন্তরটা। কিছুতেই সহ্য হচ্ছে না শেহজাদের সুখ, মানতে পারছে না নামটা। তাকে ছাড়া আর একজনকে কেন দিবে ভালোবাসার নাম? শেহজাদ তো শুধু তাকেই ভালোবাসে, তারপরে অন্য কাউকে নিজের মনে জায়গা দিয়ে ভালোবাসাটা অসম্ভব। কিন্তু এত দ্রুত শেহজাদের এই পরিবর্তনটা মেনে নিতে পারছে না শবনম। মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো, কবে দিয়েছে এই নাম? বিয়ের রাতে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল শবনম। নিজেকে ধাতস্থ করে হেসে উঠল। ওর কাজই এটা, বুঝেছ? আমাকেও ভালোবেসে শর্বরী বলে ডাকতো। শেহজাদের শর্বরী, বিভাবরী। বাহ, খুব সুন্দর নাম তো। হ্যাঁ, শবনম ভেবেছিল তার মতো মিঠিরও মন খারাপ হবে কিংবা জেলাস ফিল করবে, কিন্তু মিঠির স্বাভাবিক ঠোঁটে মিষ্টির হাসি ঝরিয়ে মিষ্টির হাসির ছোঁয়া। এই মেয়ে বয়সে ছোট ঠিক, কিন্তু আস্ত একটা শয়তানের হাড্ডি। চোখে মুখে কেমন বুদ্ধিদীপ্ত একটা রেখা ফুটে উঠেছে। ঠিক তা নয়, পুরো চেহারাটাই বুদ্ধিদীপ্ত। এখন যার কাছে আছো সে কি নামে ডাকে? থতমত খেলো শবনম। হেসে উঠে বলল, ওটা টপ সিক্রেট মিঠি, বলা যাবে না। কেন? সব কথা সবাইকে বলতে নেই, নজর লাগে, সুখে গ্রহণ লাগে। নিশ্চয় মিঠিকে খোঁচা মেরে বলেছে কথাটা। মিঠি হাসলো, বিড়বিড়িয়ে বলল, তুই নিজেই তো আস্ত একটা বদনজরের গোড়াউন। তোর সুখে কোন পেতনির আবার গ্রহণ লাগবে? তোর সুখে আবার কোন পেতনির গ্রহণ লাগতে যাবে? খেয়ে দে, মানুষের আর কাজ নেই তো? তুই নিজেই তো এসেছিস গ্রহণ লাগাতে। তোকে যে কি করতে ইচ্ছে করছে তুই নিজেও জানিস না। ডাইনি, পেতনি, শাকচুন্নি, পিশাচিনি কোথাকার। বিশ্বাস কর, তোকে চুল ধরে পেটাতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণ ছাড়া তো পেটাতে পারি না। ওই একটা জায়গায় আটকে গেছি, নয়তো তোর চুলগুলো ছিঁড়ে ন্যাড়া করে বের করে দিতাম আমার বাসা থেকে। কিছু বললে? না, ও কিছু না। জামা কাপড় পরে দম আটকে এগিয়ে এলো শেহজাদ। তার অস্থির লাগছে শবনমের উপস্থিতিতে। মিঠির মতিগতি তেমন একটা বোঝা যাচ্ছে না। কি যে হবে আজ? আবার কোনো অশনি সংকেত ঘটিয়ে এলো। কোন কুরুক্ষেত্র বাঁধে আল্লাহই জানে। রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হলো শেহজাদের মনের ভিতর।